আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ 23শে জানুয়ারি 2025, নেতাজির 128তম জন্মজয়ন্তীতে আমরা রয়েছি ফৈজাবাদে। এক্স্যাক্টলি এটা অযোধ্যার গুপ্তার ঘাট। আর এটাই হলো নেতাজি সুভাষচন্দ্র বোস ওরফে ভগবানজি ওরফে গুমনামি বাবার সমাধিক্ষেত্র। এখানের কথা অনেকেই জানেন, আবার অনেকেরই কাছে হয়তো অজানা। কারণ ছোটবেলা থেকেই আমাদের জানানো হয়েছে 1945 সালের তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গেছেন, অথবা সেই দুর্ঘটনার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই ঘটনার সত্যতাই যাচাই শুরু হয় একে একে। আলটিমেটলি হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে অনুজজি আর চন্দ্রচূড়জি অনেক ঝুঁকি নিয়ে অনেক রিসার্চ করে নেতাজি অন্তর্ধান রহস্যের জট ছাড়ান একে একে। সেখান থেকে জানতে পারা যায় এই গুমনামি বাবা বা ভগবানজির সম্বন্ধে। সমস্ত তথ্য প্রমাণাদি বিশ্লেষণ করার পরও সরকারিভাবে এখনও মান্যতা পায়নি যে ইনি নেতাজি। তবে আমরা নেতাজি প্রেমীরা সাথে আছি, পাশে আছি। নিশ্চয়ই সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে যেদিন সরকারিভাবে মান্যতা পাবে হি ইজ নান আদার দ্যান সুভাষ চন্দ্র বোস। এখানে এসেই ফার্স্ট যার সাথে কথা হলো তিনি আমাদের বাগুইহাটিরই সঞ্জয় বোস। আমি তো সোদপুরের, আপনারা জানেন। তো আমি জাস্ট একবার কথা বলে নিচ্ছি ওনার সাথে। হ্যালো, নমস্কার। নমস্কার। আচ্ছা আচ্ছা, আপনি এখানে অনেক দিনই আসছেন নাকি? আসি, এর আগে এসছি, আমি অতীতে এসছি। আমি একজন নেতাজি প্রেমী এবং আমি এই নেতাজির এই যে জন্ম আমরা জানি 1897 সালে 23শে জানুয়ারি মহানদীর তীরে কটকে, কিন্তু তার জীবদ্দশায় তার পলিটিক্যাল উত্থান, তার ব্যক্তিজীবনের প্রকাশ, তার সমস্ত সত্তার যে অসাধারণ যে উন্নতি বা তার যে সর্বোচ্চ স্তরে পৌঁছনো, সেটা আমরা সবাই জানি। কিন্তু 1945 সালের 18ই জানুয়ারি তাইহোকু বিমানবন্দরে যে বিমান দুর্ঘটনায় বলা হলো যে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, এবং যার চিতাভস্ম রেনকোজি মন্দির জাপানে আজও রাখা আছে, বারবার ভারত সরকারকে বলা হয় সেটা নিয়ে যাওয়ার জন্যে। আসলে কি সেটা তার ছাইভস্ম, চিতাভস্ম নয়? যদি চিতাভস্ম হতো তাহলে ভারত সরকার কিন্তু কখনো সেই চিতাভস্ম ফিরিয়ে আনেননি, এবং তারা সরাসরিভাবে কিন্তু 18ই আগস্ট 1945 সালকে তার মৃত্যুদিন হিসেবেও কখনো ঘোষণা করেনি। তো আজকের দিনে কিন্তু এমন বোকা কেউ নেই যে তারা এই টেকনিক্যাল ব্যাপারগুলোকে পাশাপাশি সাজানোর পর এটা বুঝতে পারছেন না যে উনি কিন্তু তার মৃত্যু সম্বন্ধে ভারত সরকার সরাসরি কোনো মন্তব্য করছেন না, লিখিতভাবে কিছু দিচ্ছেন না। এই খোঁজ থেকে যখন আমরা জানলাম যে অনুজ এবং চন্দ্রচূড় তারা তাদের যে খোঁজ শুরু করলো হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে, এবং সেই খোঁজটা যখন এসে পড়লো গুমনামি বাবা ভগবানজিকে কেন্দ্র করে 1999 সালে মনোজ মুখার্জি কমিশন কলকাতার মহাজাতি সদনে বসলো। সেখানে তারা গিয়ে ভাষণ দিলেন, তারা তাদের তথ্য দিলেন, তারা জানতে পারলেন, সারা পৃথিবীর মানুষ জানতে পারলেন যে ভগবানজির সম্বন্ধে, গুমনামি বাবা সম্বন্ধে। এই যে ফৈজাবাদকে কেন্দ্র করে অযোধ্যা এবং লখনৌর কিছু অঞ্চল জুড়ে, যাকে আমরা অবোধ বলে জানি, এই অঞ্চলের প্রায় 8টা-10টা জায়গায় কখনো এখানে কখনো সেখানে করে উনি দীর্ঘ 30টা বছর পালন করেছেন তার এই যে কি বলবো অজ্ঞাতবাসকে। আমরা জানতাম যে মহাভারতে পাণ্ডবদের একটি অজ্ঞাতবাস ছিল 1 বছরের জন্যে, কিন্তু সেই মহাভারতের অজ্ঞাতবাসকে 25-30 বছরে নিয়ে গিয়ে আজকের যে রাষ্ট্রনেতা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি চলে গেলেন অন্তরালে। এই অন্তরালে চলে যাওয়াটা কিন্তু তার ব্যক্তি স্বার্থের জন্য ছিল না। এই অন্তরালে চলে যাওয়াটা ছিল দেশের জন্যে, আন্তর্জাতিক স্বার্থের জন্য। উনি চাইলেই পেরিয়ে আসতে পারতেন, কিন্তু কেউ কখনো কোনো জায়গায় লিখিতভাবে দেখেননি যে যুদ্ধপরাধী হিসেবে প্রকৃত অর্থে তার সঙ্গে কি ভারত সরকারের কি অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে এরকম কোনো চুক্তি হয়েছিল কি হয়নি। আমি সরাসরি বলছি, জওয়াহরলাল নেহরু চাইলে উনি জানতে পেরেছিলেন সাংবাদিকতার মাধ্যমে, রয়ের মাধ্যমে বা অন্যান্য সোর্সের মাধ্যমে, কিন্তু তারা কখনো উৎসাহ দেখাননি।
66-এ তাসকান্দে যখন ভারত এবং রাশিয়ার তত্ত্বাবধানে ভারত আর পাকিস্তানের মধ্যে যে চুক্তি সম্পাদন হয় যুদ্ধবিরতির, সেখানেও নাকি তাকে দেখা গেছে। কিউবার বিপ্লবের ক্ষেত্রেও নাকি তার একটা অবদান ছিল। বাংলাদেশ যুদ্ধে সরাসরি মুজিবুর রহমানকে সাহায্য করার তথ্য প্রমাণ পাওয়া যায়। ইভেন দলাই লামার যখন প্রস্থান ঘটছে, তিব্বত থেকে ভারতবর্ষে আসছেন তরুণ দলাই লামা, সেই সময়ও কিন্তু শোনা যায় সুভাষচন্দ্র বোসের একটি পরোক্ষ ভূমিকা ছিল। তো উনি চিরকাল ছিলেন, চিরকাল থাকতেন সমস্ত বিষয়ের মধ্যে। নিজেকে অন্তরালে রাখাটা তার প্রয়োজনীয় ছিল। আমি সঞ্জয় বোস, আমি কলকাতা থেকে এসেছি। আমি নেতাজির এই জীবদ্দশার সাক্ষী হতে পারিনি, আর তার চলে যাওয়ার পর তার এই মৃত্যু, তার চলে যাওয়া, তার শেষ জীবনের ঘটনা পরম্পরাকে খুঁজতে আমি এসেছিলাম একটা সময় এই ফৈজাবাদে। আমি ঘুরে দেখেছি। আমি গত বছরে এসেছিলাম যখন প্রায় 4-5টা ইন্টারভিউ নিয়েছিলাম সরাসরি ওনার সঙ্গে যারা যুক্ত ছিলেন। তো আজকের এই 23শে জানুয়ারি 2025 তার 128তম জন্ম জয়ন্তীতে একদল তরুণ প্রজন্মের মধ্যে নিজেকে রাখতে পেরে, তাদের চোখে নেতাজির প্রতি সম্মাননা দেখে, তাদের প্রতি নেতাজি সম্বন্ধে যে শ্রদ্ধা, ভালোবাসা এবং মানে অসাধারণ যে ভাবনা চিন্তা শরিক হতে পারছি তাদের সঙ্গে, আমি ধন্য। আমি আপনার নামটা পাত্র বললেন, বিনোদ পাত্র। আমি বিনোদকে একটা বিশেষ ধন্যবাদ দেব যে তিনি আমাকে 2-4 কথা বলার সুযোগ করে দিলেন আপনাদের সামনে। অনেক অনেক ধন্যবাদ। সঞ্জয় বোস, কলকাতা থেকে এসেছিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আর আজকের এই 23শে জানুয়ারি সত্যি এখানে এসে কিভাবে নেতাজি রিলেটেড চলছে এবং কি এখানে করা হচ্ছে, এই গুমনামি বাবা ওরফে নেতাজির কিভাবে কি সুন্দরভাবে পালন করা হচ্ছে, সেটা আমরা কিন্তু ছোটোবেলা থেকে সেইভাবে কখনো দেখিও নি বা জানিও নি, বা এইখানে যে এত কিছু হয় এই জিনিসটা জানতামই না। এখানে গাড়িরও এসছে, মালা দেওয়া চলছে। আজ এখানে ভান্ডারের ব্যবস্থা রয়েছে। এই সমাধিক্ষেত্রটির পিছন দিকে এলাহি রান্নার আয়োজন চলছে। সবাইকেই খেয়ে যেতে অনুরোধ করা হচ্ছে। আমাদেরও বলা হয়েছিল, কিন্তু আমরা কিছু বিশেষ কারণের জন্য খুব বেশিটা টাইম এখানে আমরা কাটাতে পারিনি। তো 2026-এর 23শে জানুয়ারি আমরা সেইভাবেই প্ল্যান করছি যাতে সারাটা দিন আমরা এখানে থাকতে পারি, কাটাতে পারি প্রত্যেকটা মোমেন্ট। তরুণ প্রজন্মের কাছ থেকে আমরা শুনে নিই তাদের নেতাজি ভাবনার সম্বন্ধে 2-4 কথা। নমস্কার। নমস্কার। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম দীপঙ্কর ব্যানার্জি। দীপঙ্কর ব্যানার্জি, আপনি কোথা থেকে আসছেন? আমি বেসিক্যালি কলকাতার মানুষ। লাস্ট 8 বছর ধরে আমি হায়দ্রাবাদে আছি চাকরি সূত্রে। তো এখানে আসার ইচ্ছা, এখানে নেতাজির বিষয়ে জানা আমার শুরু 2018 থেকে। তারপর দীর্ঘদিন বিশেষ কিছু বই পড়ে, আমার বই পড়ার খুব শখ। তো চাকরি সুবাদে, যেহেতু প্রাইভেট সেক্টরে কাজ করি, সেই সুবাদে মানে অত বেশি সময় আমার থাকে না, কিন্তু তার সত্ত্বেও আমি যে বই পড়ার সুযোগ পেয়েছি, অনুজজি, চন্দ্রচূড়জি, আরও নিজের রিসার্চকে কাজে লাগিয়ে, অল্প বিস্তর রিসার্চ বলা ভুল, বা আমি জানি না ওটার এক্স্যাক্ট মানেটা কি, বাট নিজের পড়াশোনা বলতে পারেন। যে বিশ্বাসটা আমার মধ্যে জন্মেছে, আর সেই বিশ্বাসটা ফ্যাক্টের ওপর মানে বেস করে, তাতে এটাতে কোনো সন্দেহ হয় না যে হি ইজ নান আদার দ্যান নেতাজি। তো এটা আমার মধ্যে খুব একটা প্রতিফলন আমার মধ্যে তৈরি হয়েছে যে একটা মানুষ যাকে দেশের নামের খাতা থেকে, আমি এক্স্যাক্ট ভাষাটা আমি বলতে পারছি না, যাকে 1945 সালে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেই লোকটা তারপরেও 53 সাল থেকে 85 সাল, প্রায় 32 বছর একটা আমাদের ভারতবর্ষেই, আমাদের ইউপি স্টেটে বিভিন্ন জায়গায়, বস্তি থেকে শুরু করে ফৈজাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় থেকেছে। আমি জানি না এটা সরকার জানতো কি না, তবে আমার পড়াশোনা, আমার যতদূর শিক্ষাগত যোগ্যতা বা বিচার বিশ্লেষণ, তার থেকে
এটা তো পরিষ্কার যে একটা ক্যান্টনমেন্ট এরিয়াতে একটা লোক, এত বড় পরিচিত লোক এত দিন ধরে থাকতেন, আর সেটা কেউ জানতো না, সরকার পক্ষ বা কেউই জানতো না, এটা তো আমার বিচার বিশ্লেষণে আমার মনে হয় না। সো খুব ভালো লাগলো আজকে একটা দিন। আমরা 22 তারিখ আমরা অযোধ্যায় এসছি। আমাদের একটা দিন পুরো, আজকের দিনটা পুরো নেতাজি সুভাষচন্দ্রের জন্যই ধরা রয়েছে, যে আমরা রামভবন যাব। আমরা আস্তে আস্তে বিভিন্ন লোককে জিজ্ঞেস করছিলাম যে কি জানেন সুভাষ বোস সম্পর্কে। বিভিন্ন লোকের থেকে বিভিন্ন রকম কথা শুনলাম। তো ভালো লাগলো, খুব খুব ভালো লাগলো এখানে আসতে পেরে। আর আমার অনেক দিনের ইচ্ছা, লাইক 5-6 বছরের ইচ্ছা আমার পূরণ হলো। আর সুভাষ বোসকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে, আমি জানি না অনেকে অতিরঞ্জিত ভাববে কিনা, আমার কাছে ভগবান, আমার কাছে ভগবান। ওনার সম্পর্কে যা পড়েছি, ওনার আত্মত্যাগ, ওরকম আত্মত্যাগ আমার জানা নেই, হয়তো আমার জানা নেই যে আমার দেখার মধ্যে কোনো। মনে হয় যে স্বাধীন ভারতবর্ষে যদি আমরা নেতাজিকে পেতাম, যেমন নেতাজি বলেছিলেন যে প্রথম 10 বছর ভারতবর্ষে এমার্জেন্সি রেখে, ভারতবর্ষে আর্মি শাসন রেখে, মানে দেশের যুবশক্তিকে সংগঠিত করার প্রশ্নে একটা কড়া, কঠিন, বেশ একটা স্ট্রং জাতিকে বা নেশনকে তৈরি করতে গেলে যেটা করা উচিত, তো আমরা কি নেতাজি সুভাষচন্দ্রকে পেলে আমাদের দেশটা কিন্তু অন্যভাবে তৈরি হতো? অবশ্যই অন্যভাবে তৈরি হতো। আমি কারো সমালোচনা করব না, কিন্তু অহিংসা দিয়ে দেশ চালানো যায় না। আর্মির দরকার রয়েছে এবং একটা শাসন ব্যবস্থা, যেই শাসন ব্যবস্থাটা প্রথম 10 বছরে দরকার ছিল, যেরকমভাবে নেতাজি ভেবেছিলেন, সুভাষচন্দ্র ভেবেছিলেন দেশটাকে তৈরি করবেন প্রথম 10 বছর, তো সেরকম হলে আজকে দেশের চালচিত্রটা অন্যরকম হতো, অনেকটাই অন্যরকম হতো। তো সেটা যেটা হয়নি, এটা নিয়ে আর কি বলার আছে। আমি কারো সমালোচনা করব না, বাট ভারত যেভাবে এগোতে পারতো সেভাবে ভারত এগোয়নি। তরুণ প্রজন্মের একজন মানুষ, তিনি প্রায় 30-এর কোঠায়, তাদের চোখে নেতাজি কেমন? মাঝে একবার বরফি মহারাজের কাছ থেকে দই আর মিষ্টি খেলাম। দই আর রসগোল্লা একটা টাইমে সুভাষজির জন্যই কলকাতা থেকে আসতো এই ক্যান্টনমেন্ট এরিয়াতে। সেই ট্র্যাডিশনই এখনও ধরে রেখেছেন বরফি মহারাজ। ওনার থেকেই শুনলাম নেতাজির শেষ জীবনের বেশ কিছু ঘটনার কথা, আর শুনলাম দাহ করার দিনের কথাও। যদিও বিশেষ কিছু কারণের জন্য এই 23শে জানুয়ারি 2025 আমরা কিন্তু এই গুপ্তারঘাট চত্বরে খুব বেশিক্ষণ থাকতে পারিনি। তো আমরা তাই 2026-এর 23শে জানুয়ারি কিন্তু এখানেই আবার থাকবো। তো আমার এই ভিডিও ডেসক্রিপশানে সঞ্জয় বোসের ভিডিওর লিঙ্কটাও পাঠালাম। আর যারা এখনও গুমনামি মুভিটি দেখেনি তারা অবশ্যই মুভিটি দেখুন। নেতাজির অন্তর্ধানের অনেক কিছু আপনাদের কাছে ক্লিয়ার হবে।